প্রদত্ত অঙ্কটির ক নং অংশের সমাধান আমার পূর্বের ভিডিওতে করা হয়েছে। এখন আমরা খ নং অংশের সমাধান করব। খ নং অংশে বলা হয়েছে, দেখো কি 1, 3, 15 ও 25 তারিখের লেনদেনগুলোর জাবেদা করো। আমরা এই ভিডিওতে জাবেদা শেখার পাশাপাশি এই অঙ্কটি সুন্দরভাবে আমরা করার চেষ্টা করব, যাতে তোমরা শিখতেও পারো এবং জাবেদা খুব সহজে আয়ত্তও করতে পারো। কারণ তুমি যদি জাবেদা শিখতে পারো তাহলে হিসাব বিজ্ঞান তোমার কাছে অনেকটাই সহজ মনে হবে। তো জাবেদা করার জন্য আমরা জানি যে জাবেদার কলাম মূলত 5টি, অর্থাৎ জাবেদা কলাম থাকে 5টি। একটি হচ্ছে তারিখ, একটি হচ্ছে বিবরণ, এরপর থাকে খতিয়ান পৃষ্ঠা এবং ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই জাবেদার ঘর বা কলাম হচ্ছে আমাদের, ছক হচ্ছে আমাদের 5টি। তো জাবেদা করার জন্য আমরা এখানে উপরে তাহলে আমাদের খ নাম্বার করণীয় লিখে দেই, যে খ নাম্বার করণীয় আমাদের খ হচ্ছে, এখানে খ লিখে দিলাম, কি বলছে যে মিস্টার সাকিবের, আমরা কার জাবেদা করছি, যে এখানে সাকিবের জাবেদা। এখন এই 5 কলাম বিশিষ্ট ঘর অঙ্কন করার পর আমাদের প্রথমে যে কলামটি আছে সেটি হচ্ছে তারিখ। এখানে তারিখের ক্ষেত্রে কি লক্ষ্য রাখতে হবে, তারিখের ক্ষেত্রে দেখো বলা আছে যে 2022, সুতরাং তারিখে আমাদের অবশ্যই 2022 দিতে হবে। এরপর কি বলছে, যা কয় তারিখের লেনদেন, দেখো 1 তারিখের লেনদেন, তার মানে আমরা এখানে জানুয়ারির 1 তারিখে যে লেনদেনটি আছে সেটির আমরা আগে সমাধান করব। তাহলে জানুয়ারির 1 তারিখ আমরা দিয়ে দিলাম যে এটি হচ্ছে জানুয়ারির 1, তাহলে জানুয়ারির 1 তারিখে আমরা দেব। এখন 1 তারিখের লেনদেনগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের 1 তারিখে কি বলা হয়েছে, যে 1 তারিখে বলা হয়েছে, দেখো এখানে বলছে 1 তারিখে মিস্টার সাকিব নগদ 20,000 টাকা, 5,000 টাকার পণ্যদ্রব্য এবং 4,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ এখানে তিনি নগদ টাকা আনায়ন করেছেন, 5,000 টাকার পণ্যদ্রব্য আনায়ন করেছেন এবং 4,000 টাকার কি নিয়েছেন, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। এখানে বলে রাখা ভালো যে যদি কোনো প্রতিষ্ঠান তার কি করে, যে সমস্ত সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে, বলতে হবে কি সেই প্রতিষ্ঠানের বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের কি হচ্ছে, সেই সম্পদগুলো অবশ্যই বৃদ্ধি পেয়েছে। এখানে যেহেতু ইনি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, তাহলে কি হয়েছে, এনার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর যদি নগদ টাকার পরিমাণ প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, যদি প্রতিষ্ঠানে কি বললাম, যে যদি নগদ টাকার পরিমাণ প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, তাহলে সেই অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, তাহলে সম্পদ হিসাব কি হয়, সম্পদ হিসাব অবশ্যই আমাদের ডেবিট হয়। এখানে তিনি যেহেতু নগদ টাকা আনয়ন করছেন, সুতরাং প্রতিষ্ঠানে সম্পদের পরিমাণ সম্পদ হিসেবে কি বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় কি কি বৃদ্ধি, সম্পদ হিসেবে নগদ টাকা, বুঝে দেখো যে সম্পদ হিসেবে নগদ টাকা, সুতরাং এটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ বৃদ্ধি পেলে সেই হিসাব খাতটি ডেবিট হয়। এরপরে বলছে কি, পণ্যদ্রব্য 5,000 টাকা। এখন পণ্যদ্রব্য নিয়ে আসছেন, এখানে পণ্যদ্রব্য নিয়ে আসা হয়েছে। এখন পণ্যদ্রব্য নিয়ে আসা হলে কি হবে, পণ্যদ্রব্য কি ধরবো, পণ্যদ্রব্য যেহেতু নগদ টাকা আনলে তাহলে নগদান হিসাব লিখি, তাহলে পণ্যদ্রব্য নিয়ে আসছে তাহলে পণ্যদ্রব্য লিখবো না, বিষয়টা সেই রকম নয়। যদি পণ্যদ্রব্য কোনো প্রতিষ্ঠান সরবরাহ করে, প্রতিষ্ঠানে ক্রয়স্বরূপ পণ্যদ্রব্য সরবরাহ করে, তাহলে সেই হিসাবের নাম হবে আমাদের ক্রয় হিসাব, অর্থাৎ পণ্যদ্রব্যকে ক্রয় হিসাব ধরা হয়। এখানে ক্রয় হিসাব কেন ধরলাম, এই পণ্যদ্রব্য কিন্তু কেনা হয়েছে, কেনার পরে প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে, বিধায় প্রতিষ্ঠানের ক্রয় হিসাবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন তাহলে এই ক্রয় হিসাবের নাম কি, সম্পদ ধরবো না, ক্রয় হিসাবকে প্রতিষ্ঠানের ব্যয় ধরা হয়। আর ব্যয় বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানে অবশ্যই ডেবিট হয়, জাবেদা অবশ্যই দুতরফা দাখিলার নিয়ম অনুসারে ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট হয়। তাহলে আসবাবপত্র যখন নগদ টাকা আনছে তখন সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। আবার যখন পণ্যদ্রব্য বৃদ্ধি পেয়েছে তখন প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধির ফলে ক্রয় হিসাব ডেবিট। এরপর কি বলছে, যে 4,000 টাকার আসবাবপত্র আনয়ন করেন। আসবাবপত্র কি, আসবাবপত্র প্রতিষ্ঠানের একটি স্থায়ী সম্পদ। যেহেতু প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ নিয়ে আসা হয়েছে, সরবরাহ করা হয়েছে, সুতরাং এই আসবাবপত্র কি, আসবাবপত্র হচ্ছে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ, আসবাবপত্র হিসাব ডেবিট হবে। কারণ কি, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখানে তো এগুলো সরবরাহ করা হয়েছে, সুতরাং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আর সম্পদ বৃদ্ধি পেলে সেই হিসাব খাতটিও ডেবিট হয়। দেখো তাহলে কি হচ্ছে, আমাদের এই প্রতিষ্ঠান 3টি নগদ টাকা, পণ্যদ্রব্য এবং আসবাবপত্র সরবরাহ করে ব্যবসা শুরু করেছেন, সুতরাং এখানে
দুটি সম্পদ এবং একটি ক্রয় হিসাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই সব কিছু অর্থাৎ ব্যয় এবং সম্পদ প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে। যদি ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হয়? ডেবিট হয়। তাহলে এই টাকার খাতগুলো আমাদের অবশ্যই কি হবে? এখানে বলছে যে কি নগদ হলো 20,000 টাকা, তারপরে হচ্ছে ক্রয় হিসাব পণ্যদ্রব্য নিয়ে আসা হয়েছে 4,000 টাকা এবং কি আসবাবপত্র নিয়ে আসা হয়েছে 4,000 টাকা। এগুলো সব সরবরাহ, এগুলো সব ডেবিট হলো। তাহলে এই যে এই যে 4টা জিনিস যে আমরা নিয়ে আসলাম, এই 4টা জিনিসকে আমরা কি করব? এই 4টা জিনিসই প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পেল? এই 4টা প্রতিষ্ঠানই হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন হিসাব। তাহলে মূলধন বৃদ্ধি পেল। এই 4টা জিনিসই কি? ব্যবসা শুরু করার জন্য এই 4টা জিনিস নিয়ে আসা হয়েছে। তার মানে প্রতিষ্ঠানের মালিক বা কর্ণধার যেগুলো সরবরাহ করে ব্যবসা শুরু করে সেগুলোই হচ্ছে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি? মূলধন। তাহলে মোট টাকার পরিমাণটা হবে এখানে, অর্থাৎ 20,000, 25,000, 5,000 এবং 4,000। এই মোট হচ্ছে 29,000 টাকা হচ্ছে এই মিস্টার সাকিবের কি? মূলধন। মূলধন বৃদ্ধি পেলে, মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সুতরাং মূলধন হিসাব ক্রেডিট হলো। এখন আমাদের এখানে কি করতে হবে? এখানে একটু মন্তব্য লিখতে হবে। কি লিখবো? উনি কি কি নিয়ে ব্যবসা শুরু করছেন? যে নগদ, তারপরে কি বলছে? নগদ নিয়ে আসছে, এরপর পণ্য দ্রব্য নিয়ে আসছে, তাহলে পণ্য দ্রব্য ও কি নিয়ে আসছে? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র এগুলো নিয়ে এসেই ইনি ব্যবসা ব্যবসা শুরু করেন। তাহলে এগুলো নিয়ে আমরা কি লিখবো? এগুলো নিয়ে ইনি ব্যবসা শুরু করেন বা মূলধন স্বরূপ আনায়ন করে ব্যবসা শুরু করেন। এখানে ডিটেলসে লিখতে পারি যে এগুলো নগদ পণ্যদ্রব্য এবং আসবাবপত্র আনায়ন করে ব্যবসা শুরু করেন। তাহলে এটি গেল আমাদের একটি 1 তারিখের লেনদেন। এরপরে বলছে কি? দেখো 3 তারিখে। তাহলে আমরা এখন এখানে যেহেতু 1 তারিখ শেষ করলাম, এখন আমাদের আসতে হবে কত তারিখ? জানুয়ারি। লিখে দেবো যে জানুয়ারি কত? 03। জানুয়ারি 3 তারিখে আসবো আমরা এখন। জানুয়ারি 3 তারিখে কি বলা হয়েছে দেখো, যে জানুয়ারি 3 তারিখটা ছিল আমাদের এইখানে, সরি এইখানে এটা 2 নয়, এটা হচ্ছে 3 তারিখ। এখানে 5,000 টাকার মাল ক্রয়ের, এটা রে ভাই, এরপর 3 তারিখে বলা হয়েছে যে 5,000 টাকা ধারে মাল ক্রয় এবং নগদে ক্রয় 7,000 টাকা। এখানে দেখো দুইটি ক্রয় আছে, একটা হচ্ছে ধারে ক্রয় আর একটা হচ্ছে নগদে ক্রয়। এই দুই ধরনের ক্রয় করা হয়েছে প্রতিষ্ঠানে। তাহলে দুই ধরনের ক্রয় যদি করা হয় তাহলে মূল বিষয় কিন্তু ক্রয়। একটা হচ্ছে ধারে, মনে রাখবে যে এখানে ক্রয় কিন্তু দুটাই, দুইটা টাকার পরিমাণ আছে এবং দুটাই বলছে যে ক্রয়। এই ক্রয়টা হচ্ছে কি? একটা ধারে এবং আর একটা হচ্ছে নগদে। তাহলে এখানে যদি ক্রয় করা হয়, মূল বিষয় হচ্ছে ক্রয়। যদি ক্রয় করা হয় তাহলে ক্রয় করলে প্রতিষ্ঠানের কি পায়? ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। তাহলে ক্রয় হিসাব হবে আমাদের, যে ব্যয়টার নাম হবে সেটার নাম হবে আমাদের ক্রয় হিসাব। এখানে ক্রয় হিসাব হিসাবে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই যে ক্রয় হিসাবের ফলে কি হয়? প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। আর ব্যয় বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানে কি হয়? ডেবিট হয়। কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? দেখো, একটা হচ্ছে 5,000 টাকা এবং আরেকটা হচ্ছে 7,000 টাকা। এই 12,000 টাকার ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে। এবং এই যে ক্রয় দুটা, তাহলে এখানে ক্রয় যদি দুটাই ক্রয়, তার মানে 2টা টাকার পরিমাণে আমাদের কি হবে? 2টা টাকার পরিমাণে হবে আমাদের ডেবিট। কত টাকা? 12,000 টাকা। এরপরে বলছে যে এই ক্রয় দুটো, তাহলে এখন ক্রেডিট কি হবে? এখানে দেখো, ক্রেডিট হিসাব খাতে একটা হবে না দুটো হবে। এখানে ক্রয় কিন্তু ব্যয় হিসাব হিসেবে একটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যখন আমরা ক্রেডিট হিসাব খাত নির্ণয় করব তখন কিন্তু দুইটা হিসাব খাত হবে। একটা হচ্ছে ধারে ক্রয় আর একটা হচ্ছে নগদে ক্রয়। আচ্ছা, যখন প্রতিষ্ঠান ধারে ক্রয় করে, ধারে ক্রয় করলে প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পায়? প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমাদের নিয়ম কি? দুতরফা দাখিলার নিয়ম অনুসারে যদি দায়ের পরিমাণ, প্রদেয় হিসাবকে কি ধরা হয়? দায় ধরা হয়। যদি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট হয়, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সুতরাং এখানে দায়, যেহেতু ধারে মাল ক্রয় করছি এর ফলে আমাদের দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আর দায় হিসাবের নাম কি? প্রদেয় হিসাব। এরপরে বলছে কি? তাহলে দায় ক্রেডিট হলো। কত টাকার ক্রয় করছি আমরা? এখানে দেখো, এখানে বলছে যে কত টাকার পণ্য ক্রয় করছি? ধারে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আমরা ধারে এখানে দিয়ে দেবো যে 5,000 টাকা, 5,000।
এরপরে আরেকটা ক্রয় ছিল কি, নগদে ক্রয় করেন। তাহলে নগদে ক্রয় যদি করেন, তাহলে নগদ যদি ক্রয় করেন, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে? কারণ নগদ টাকা এখানে প্রতিষ্ঠান থেকে কি হয়েছে, চলে গেছে। প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। যদি তুমি নগদে ক্রয় করো তাহলে অবশ্যই তোমার কাছ থেকে কি নগদ টাকা চলে যাবে। আর নগদ টাকাটা কি সম্পদ, সম্পদ কি হবে, সম্পদ হ্রাস পাবে। সম্পদ যদি হ্রাস পায় তাহলে দুতর্ক দাখিলা অনুসারে সেটি ক্রেডিট হয়। সুতরাং কত টাকা তোমার ক্রেডিট হবে? 7,000 টাকা। কারণ এই 7,000 টাকা তোমার কমে গেছে। দেখো, যদি আমরা এই সম্পদটা যখন আমরা নিয়ে আসছি তখন এটি ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর যখন এই নগদ টাকা দিয়ে আমরা পণ্যদ্রব্য ক্রয় করেছি তখন আমার কাছ থেকে কি নগদ টাকা চলে গেছে, তার মানে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ হ্রাস পেলে অবশ্যই ক্রেডিট হয়। তাহলে এখন আমরা কি করব, এখানে ছোট করে আমরা লিখে দেব নগদ কি করছি আমরা, ঘটনা দুটো খুব সংক্ষেপে আমাদের লিখতে হবে যে নগদ ও ধারে ক্রয় করা হলো। এটি হচ্ছে আমাদের লেনদেন ছিল। এখন কি করতে হবে, এইটার মতোই আমাদের কি এটাও আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। তাহলে 3 তারিখ আমরা এখানে ক্লোজ করে দিলাম। এর পরের তারিখে আসি আমরা। এর পরের তারিখে কি বলা হয়েছে দেখো, এর পরের তারিখে বলা আছে যে কত, 15 তারিখ। এখানে বলছে যে পরের তারিখটা হচ্ছে 15। তাহলে আমরা এখানে তারিখের ঘরে আসবো, লিখে দেব কি জানুয়ারি 15। জানুয়ারি 15 তারিখে আসো, দেখো কি বলছে যে নগদে মাল বিক্রয় 10,000 টাকা, ধারে 15,000 টাকা। এখানে ক্রয় ছিল আর এখানে আছে কি বিক্রয়। যখন আমরা বিক্রয়, দেখো মূল বিষয় কিন্তু হচ্ছে আমাদের কি বিক্রয়। তাহলে যখন আমরা ক্রয় করছি ক্রয় হিসাব ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর যখন আমরা কি করেছি বিক্রয় করব, যখন আমরা বিক্রয় করব তখন বিক্রয়ের নাম কি, বিক্রয় করলে প্রতিষ্ঠানের কি হয়, আয় বৃদ্ধি পায়। তাহলে যদি দুতরফা দাখিলার নিয়ম অনুসারে আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। তাহলে ক্রেডিট হিসাব খাতার নাম কি হবে, লিখে দিলাম যে সহজে বোঝার জন্য আমরা আগে বিক্রয়টাই লিখলাম, যে যদি প্রতিষ্ঠানে আমরা বিক্রয় করি তাহলে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের কোনো জিনিস, ব্যবসা প্রতিষ্ঠানের জিনিস বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পায়। সুতরাং বিক্রয় হিসাবে আমাদের কি হবে, ক্রেডিট। তাহলে ক্রেডিট হলো, এই ক্রেডিট কত টাকা হবে, দেখো মোট বিক্রয় কত, এখানে 10,000 টাকা এবং আরেকটা হচ্ছে 15,000 টাকা। এই 25,000 টাকা হচ্ছে আমাদের কি বিক্রয়ের পরিমাণ। সুতরাং বিক্রয় হিসেবে আয় বৃদ্ধি পেয়েছে। এখন এই বিক্রয়গুলো কিভাবে করা হয়েছে, দেখো একটা হচ্ছে নগদে মাল বিক্রয় করা হচ্ছে। যখন আমরা প্রতিষ্ঠান থেকে নগদে মাল বিক্রয় করছি তখন কি হয়েছে, প্রতিষ্ঠানে আমরা যদি কোনো কিছু নগদে বিক্রয় করি তাহলে আমাদের কি নগদ টাকা আসবে। এখানে বিক্রয় হিসাব কি লিখেছি, এটা বিক্রয় হিসাবে আমাদের অবশ্যই ক্রেডিট, এটা আমরা বুঝতেই লিখেছি যে ক্রেডিট। এখন যখন আমরা নগদে বিক্রয় করেছি তখন কি হয়েছে, নগদ টাকা আসবে। শুধু সহজ কথায় বুঝে দেখো, তুমি যদি কোনো কিছু নগদে বিক্রি করো তাহলে তোমার হাতে নগদ টাকা চলে আসবে। সুতরাং নগদ টাকা চলে আসলে নগদ টাকা কি কি বলা হয়, সম্পদ। তাহলে সম্পদ কি হয়েছে, এখানে তোমার বৃদ্ধি পেয়েছে। সুতরাং যদি তোমার সম্পদ বৃদ্ধি পায় তাহলে সেই হিসাব খাতটি ডেবিট হয়। আর একভাবে কি বিক্রি করছি, তাহলে এটা গেল নগদে বিক্রয়। নগদে বিক্রয় করলে কি হয়েছে, দেখো বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে এবং নগদান হিসাব ডেবিট হবে। আর একটা বিক্রয় হচ্ছে কি ধারে বিক্রয়। এখন আর এক ধরনের, মানে আমরা 25,000 টাকার পণ্য বিক্রয় করছি, 10,000 টাকা নগদে এবং 15,000 টাকা হচ্ছে ধারে। এখন যদি আমরা ধারে বিক্রয় করি তাহলে আমরা কি হয়েছে, টাকাটা পাইনি কিন্তু পাবো তো। যে অধিকার আমাদের যদি অর্জিত হয় সেটা যদি হাতে না পাওয়া যায় সেটার নাম হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবকে কি কি বলা হয়, প্রাপ্য হিসাবও হচ্ছে সম্পদ। সুতরাং এটিও বৃদ্ধি পেয়েছে, আর সম্পদ বৃদ্ধি পেলেই ডেবিট হয়। তাহলে আমাদের এখানে দেখো নগদে কত টাকা বৃদ্ধি পেয়েছে, নগদে আমরা বিক্রি করছিলাম 10,000 টাকা, তাহলে নগদান হিসাব হবে আমাদের 10,000 টাকা এবং ধারে বিক্রয় করছি আমরা হচ্ছে কত 15,000 টাকা। তাহলে মোট বিক্রি করছি কত, আমরা মোট বিক্রি করছি আমাদের কত 25,000 টাকা। এই 25,000 টাকা হচ্ছে আমাদের মোট আয়, বিক্রয় বাবদ আয়ের পরিমাণ। তাহলে কি করব, এখন আমরা এখানে লিখে দেব, এখানে যেমন যেমন আমরা 3 তারিখে লিখছি কি নগদ ও ধারে, ওখানে কি লিখছিলাম ক্রয়, এখানে লিখবো নগদ ও ধারে বিক্রয় করা হলো। জাস্ট তুমি শুধু বুঝলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, এটাও আমাদের এখান থেকে ক্লোজ করে দিতে হবে। এরপরে আসো কি বলছে দেখো 25 তারিখের 25 তারিখের। তাহলে আমরা আসি এখন 25 তারিখে। 25 তারিখে এসে কি করব, 25 তারিখ এখানে আমরা তারিখ দিয়ে দিলাম যে জানুয়ারি
25। লেনদেনটি কি দেখো যে বলছে যে মজুরি প্রদান করে 1500 টাকা। এই যে মজুরি প্রদান করা হয়, প্রতিষ্ঠান যদি কোনো ব্যয় বাবদ টাকা খরচ করে থাকে, তাহলে কি হয়, ধরা হচ্ছে তাহলে মজুরির ফলে কি হচ্ছে, প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে। যদি ব্যয় বৃদ্ধি পায়, কি বললাম, যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে সেই হিসাব খাতটি অবশ্যই কি হয়, ডেবিট হয়। তাহলে এখানে ব্যয় হিসাবের নাম কি, ব্যয় হিসাবটির নাম হচ্ছে আমাদের মজুরি। সুতরাং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে মজুরি বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং মজুরি হিসাব ক্রেডিট। এখন এই যে মজুরির টাকা, মজুরিটা আমরা দিলাম, মজুরি বাবদ তো প্রদান করা হয়েছে কত টাকা, 1500 টাকা। তাহলে 1500 টাকা অবশ্যই আমাদের কি হয়েছে, নগদ টাকা চলে গিয়েছে। মজুরির টাকা কি দিয়েছি, আমরা নগদে প্রদান করছি। সুতরাং এখানে কি হবে, প্রতিষ্ঠানের যে নগদ তহবিল ছিল সেখান থেকে টাকা কমে গেছে। সুতরাং নগদান হিসেব, নগদ টাকা যদি চলে যায় কি হয়, নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পায়, আর সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট হয়। সুতরাং আমাদের এখানে কি হবে, নগদ টাকা অবশ্যই যেহেতু চলে গেছে, সুতরাং এটি ক্রেডিট হবে। এরপরে আমরা এখানে ক্রেডিটেও দিয়ে দেব যে 1500 টাকা। এখানে আমরা ছোট করে মন্তব্য লিখব, কি লিখব, যে মজুরি প্রদান করা হলো। এই মজুরি প্রদান করা হলো 1500 টাকা। এটি ছিল আমাদের কি, অঙ্কের খ নং অংশের সমাধান। এরপরে এই যে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব তৈরি করো, এই সমাধানটি আমার পরবর্তী ভিডিওতে দেয়া আছে। আমার প্রত্যেকটি সমাধান ধারাবাহিকভাবে আপলোড করতেছি আমি নিয়মিতভাবে। আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব আমার এই ভিডিওগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা হিসাব বিজ্ঞানে অনেক কিছু শিখতে পারবে বলে আমি আশা করি। ধন্যবাদ।